তো এখন মনে হয় সাউন্ড আছে, একটু আগে ইস্যুস ছিল। তো তোমাদের জীবনে যে পরিবর্তন, এই পরিবর্তন তো একটা সামগ্রিক চলমান প্রক্রিয়া। তো আশা করি তোমরা এই পরিবর্তনটাকে ইউটিলাইজ করতে পারবা, কারণ এই যে সামাজিক অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, কলেজ, নিজের জীবন, এগুলো নিয়েই চলতে হয়, এগুলো নিয়েই চলতে হয়। তো এটাই জীবনের ক্যারেক্টার, এটাই জীবনের বৈশিষ্ট্য। তো চলবে চলবে। আজকে আমি যে শুরুতে যে কথাগুলো বলছি, যেটা সাউন্ডের জন্য শোনা যায় নাই, আমি সেকেন্ড লেকচারে আছি, এটাই বলছি, আর বেশি কিছু বলিনি। আর হ্যাঁ, সাদিয়া তাসনিম, মেলা দিন পরে আসছিস, এটা জানো। আর তোমরা যারা এই মার্সে আমার সাথে আসো, বায়োলজিটাতে আসো, আমি তোমাদেরকে জেরিনের মাধ্যমে, মানে তাসনিম জেরিন, জেরিনের মাধ্যমে গাইডলাইন দিয়ে দিয়ে একটু আগায় নিতে চাই। আবার আমি যে পড়াই, পড়ানোটার মধ্যে একটু আগায় নিতে চাই। সো এইভাবে করে একটা কন্টিনিউয়াস প্রসেসে আমি সামনে আগাইতে চাই। 16ই ডিসেম্বর ছিল মঙ্গলবার। তো 16ই ডিসেম্বরের দিন ক্লাস করাইতে পারি নাই, কারণ ওই দিন আমরা আমাদের অফিসে ওয়ান ডিশ পার্টি হয়েছে। স্বাভাবিক ব্যাপার, আমরা অফলাইন সব বন্ধ দিছি, তোমাদেরকে জানাইতে পারি নাই, কিন্তু আমরা অফলাইন অনলাইন সবই বন্ধ দিছি। ওই দিন মনে হয়েছে যে আমরা একটু হাস্যোজ্জ্বল পরিবেশে থাকি। তারপরে সমগ্র টিচার প্যানেল নিয়ে, সবাইরে নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলছি আমরা। পুরা এফটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলছে। তারপরে আমরা ফুটবল টুর্নামেন্ট খেলছি। তো সামগ্রিক দিক থেকে আমরা মোটামুটিভাবে নিজেদেরকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি। তো ওই দিন আমরা ক্লাস নিইনি, কেউ ক্লাস নেয়নি, আমরা সবাই ফুটবল খেলছি। আর রাহুল শাহ বিয়ে করছে। তো এরই মাঝে জীবনের বিভিন্ন প্রেক্ষাপট আসছে। হাদি মারা গেল, তারপর এরকম আরো অনেক ঘটনা হচ্ছে। কিন্তু আমরা তো একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম চালাই, আমরা সারাক্ষণ লেখাপড়াটাকে নিয়েই থাকতে পছন্দ করি। তো আমরা লেখাপড়া নিয়েই ছিলাম। তো এই কারণে 16ই ডিসেম্বর যেহেতু তোমাদের সাথে আমার দেখা হয় নাই, তাই 6 দিন পার হয়ে গেছে। আর এমন একটা চ্যাপ্টারে আসি, তোমরা অনেকে আবার এটা বলছো স্যার সেকেন্ড পেপারের ক্লাসটা কবে শুরু করবো। তো সেকেন্ড পেপারের কিছু লেকচার আমরা আর্কাইভে দিয়ে রাখছি। আর্কাইভ আবার অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো আমার টার্গেট হলো জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা এটা স্টার্ট করবো ইনশাল্লাহ। আর এদিকে সাইমা, হ্যাঁ, শীতকালীন আবার ছুটি, এমনি যে ছুটির উপরে আসি, এর উপরে আবার ছুটি দিলে কেমন লাগে। তবে একটা জিনিস, একটা ছুটি বলতে জীবনে নতুন কোনো প্রেরণাদায়ক কিছু করার জন্য মাঝখানে একটা গ্যাপ দরকার হয়, একটা গ্যাপ দরকার হয়, নিজেকে আবার সুন্দর করে সাজানোর জন্য একটা গ্যাপ দরকার হয়। এবং সেই গ্যাপটা আমরা দিব 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত গ্যাপ দিব। তার আগে আমি একটু শৈবাল ছত্রাকের আজকের ক্লাসে একটু শৈবালটাকে পড়াইতে চাই আর ছত্রাক শুরু করতে চাই, কারণ দিন শেষে আমাদের কাছে পড়াটা ইম্পর্টেন্ট। আবার যেহেতু তোদের কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা সাবজেক্টের লোড অনেক বেশি, তার সাথে ইংলিশ, বাংলা, আইসিটি তো আছেই। তো এই 7টা সাবজেক্টে সমানভাবে পারদর্শী হওয়ার জন্য নিজেকে সবসময় রেডি থাকা লাগবে। তো এই জন্য আমাদের লেখাপড়াটাকে মূল বিষয় হিসাবে চিন্তা করা লাগবে। আমি শীতকালীন ছুটি দিব 26, 27, 28, 29, 30। হ্যাঁ, আচ্ছা। আমি আজকের ক্লাসে আমার মূল যেই টার্গেট, সেটা হচ্ছে ঠান্ডা মাথায় এই শৈবালের জননটা পড়ায় দিব। হ্যাঁ, এইখানে পুরা চ্যাপ্টারটা আমরা পড়বো এমসিকিউর জন্য। কিছু সিকিউ খুবই কম পরিমাণে থাকবে। দেখো, তোমাদের হিসাব অনুসারে 50 মার্কের সিকিউ হয়, তারপরে 25 মার্কের, 50 মার্কের সিকিউ হয়, 25 মার্কের এমসিকিউ হয়, আর 25 প্র্যাকটিক্যাল হয়। এখন আমার কথা একটু শুনো। এই যে 50 মার্কের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটায় বোর্ড পরীক্ষার জন্য টোটাল সিকিউ আসে 8টা, এখান থেকে 5টা সিকিউ দেয়া লাগে। তো 8টা সিকিউ আসবে 12টা চ্যাপ্টার থেকে, 12টা চ্যাপ্টার। তো
তো 12টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ আসলে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক কম, কিন্তু কলেজের পরীক্ষা যখন আসবে তখন এই সিকিউ গুলো লাগবে। এই জন্য আমরা কলেজের জন্য পড়তেছি। বোর্ড পরীক্ষায় যদি সিকিউ চলে আসেও আমরা চেষ্টা করবো এমন সিকিউ গুলো অ্যান্সার করার যেগুলোতে অ্যান্সার করলে 10-এ 10 পাওয়ার চান্স বেশি। শৈবালের জনন, এটা ইম্পর্টেন্ট। আরেকটা শৈবাল আমাদের পড়া লাগবে, সেইটা হচ্ছে ইউলোথ্রিক্স। আমি তোমাদেরকে গতদিন ছবি দেখায় দেখায় পড়াইছিলাম। এবং 3 নাম্বার টপিকস হচ্ছে এই শৈবালের গুরুত্ব পড়া লাগবে। শৈবালের গুরুত্ব। তো তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, আমি জেরিনকে সাথে রাখছি। জেরিন ও জামালপুর মেডিকেলে পড়ে। তোমাদেরকে প্রত্যেক মাসে 1বার বা 2বার তোমাদের সাথে কমিউনিকেট করে করে তোমাদের সামগ্রিক যে মেডিকেল লাইফ সামনে আছে ওইটার দিকে নিয়ে যাবে। আর তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট না, তারা কেবলমাত্র ভার্সিটি অ্যাডমিশনটার দিকে ফোকাস রেখা চাইলে পড়তে পারো। আর এখন তোমাদের মূল টার্গেট থাকবে তোমরা কেবলমাত্র আগে বইয়ের সকল বেসিক পড়বা, কলেজে ভালো রেজাল্ট করবা, তারপরে অ্যাডমিশন অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এই 3টা জিনিস আজকে দেখব, এবং এই 3টা জিনিস দেখার পরে আমাদের যদি সময় থাকে তাহলে আমরা ছত্রাক পড়ব আজকে। ছত্রাক। তাহলে এই যে 2টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টারের 2টা খণ্ড, তাহলে আমি গত ক্লাসে কি পড়াইছিলাম তার একটা নমুনা তোমাদেরকে দেখা। এটা ছিল ক্লাস 1। তা আমি তোমাদেরকে আজকের ক্লাসে যা যা থাকবে তা পড়াইছিলাম। তারপর উদ্ভিদের 2টা পার্ট পড়াইছিলাম, শৈবাল সম্পর্কে ব্যাখ্যা দিছিলাম, শৈবালের বৈশিষ্ট্য পড়াইছি, শৈবালের গঠন পড়াইছি, শৈবালের কোষের মধ্যে কি আছে এটা পড়াইছি, তারপরে শৈবালের উদাহরণ পড়াইছিলাম, জনন শুরু করছিলাম, এবং জননে কিছু জ্ঞান গর্ভ আলাপ করছিলাম। আমি জানি না তোমাদের এটা মনে আছে কিনা, থাকার কথা না, কারণ 6 দিন আগে ক্লাস নিছি, তাই এগুলো তোমাদের মনে থাকার কথা না। এবার অঙ্গজ জনন পড়ছিলাম, অঙ্গজের পরে শেষ করে দিছিলাম। তো যেহেতু অঙ্গজের পরে শেষ করছি, তাহলে আমাকে এখন অযৌন জননে যাইতে হবে। আচ্ছা, এখন অযৌন জননে যাওয়ার পর আমাদের এর পরের টার্গেটটা হচ্ছে আমাদেরকে যৌন জননে যেতে হবে। তো এখন আমি যেহেতু ফার্স্টে অযৌন জননে যাব, তো শৈবালের অযৌন জনন এটা কি দিয়ে হবে? তো গত ক্লাসে আমি যা পড়াইছি ওটা যদি তোমাদের মনে থাকে, তোমরা জানো যৌন জননকে ইংলিশে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন বলি। এবং এই যখন আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের শব্দটা উচ্চারণ করি তখন আমার মাথায় একটা শব্দ চলে আসে যে এইটা হলো গ্যামিট। তাইলে এই যে গ্যামিট একটা শব্দ আছে, এই গ্যামিট শব্দটার মানে হলো জনন কোষ। তাইলে এই গ্যামিট এই শব্দটার মানে জনন কোষ। তাহলে জনন কোষ উৎপন্ন যে জায়গায় হয়, ঠান্ডা মাথায় একটু বুঝো, জনন কোষ উৎপন্ন হয় যেই জায়গায়, যে জায়গায় জনন কোষ উৎপন্ন হয় যে জায়গায়, তার নাম হচ্ছে এনজিয়াম। তো স্পোর যেখানে উৎপন্ন হয় তার নাম স্পোরাঞ্জিয়াম, আর জনন কোষ যেখানে উৎপন্ন হবে তার নাম গ্যামিটেনজিয়াম। তো এইখানে শব্দটার নাম হচ্ছে গ্যামিটেনজিয়াম। গ্যামিটেনজিয়াম, এটার নাম গ্যামিটেনজিয়াম। তাহলে গ্যামিটেনজিয়াম হচ্ছে ওই জায়গাটা যেখানে মানে গ্যামিট বা জনন কোষ উৎপন্ন হয়। তাহলে এই জনন কোষ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে যখন আমি পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষের কথা বলবো, তখন আমার কাছে এই প্লাস এবং মাইনাস শব্দ 2টা দিয়ে বা 2টা চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করা লাগবে। তোমরা যারা এখন আমার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ জানি, আমি বই থেকে দেখাইছি কলেজে ভালো রেজাল্ট করা ড্রিম। হ্যাঁ আচ্ছা, ড্রিম তার আর কত ড্রিম দেখবি? কলেজে ভালো রেজাল্ট করা যে তোদের ড্রিম, তোর আর কত ড্রিম দেখবি? এবার একটু ঘুমের থেকে ওঠ, ওইটা ড্রিমটা বাস্তবায়ন কর। ড্রিমটা হচ্ছে তোর স্বপ্ন, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধু ভাবা যায়। তো জিনিসটাকে অ্যাচিভ করার জন্য তোরা একটু কাজ কর, একটু কাজ কর। এবার হ্যাঁ, গ্যামিটেনজিয়াম। আর এইখানে একটা শব্দ আছে স্যার, এই যে অযৌন জনন, তাহলে স্যার এইটা কি দিয়ে হবে? এইটা স্পোর দিয়ে হবে।
এটাকে বাংলায় আমরা স্পোরের আমরা যে বাংলা বলি সেই বাংলাটা হচ্ছে রেণু। তাহলে অযৌন জনন কি দিয়ে হবে? স্পোর দিয়ে হবে। তাহলে স্পোর যে জায়গায় সৃষ্টি হয় তার নাম হচ্ছে স্পোরানজিয়াম। শব্দটা কি? স্পোরানজিয়াম। তাহলে শৈবালের স্পোরানজিয়াম থেকে কি হবে? স্পোর সৃষ্টি হবে এবং সেই স্পোরের মাধ্যমে তার অযৌন জনন সম্পন্ন হবে। এবার কথা হলো, তাহলে স্যার এই বইয়ের মধ্যে কি আছে? সবাই একটু আবুল হাসান স্যারের বইটা বাইর করো, একটু একটু বইটা বাইর করো, একটু বইটা বাইর করো। এবারে যে বইটা বাইর করে এই যে শব্দটা, এর মধ্যে মেডিকেলের একটা প্রশ্ন লুকায় আছে, একটা প্রশ্ন। এবার খেয়াল করে দেখো, মেডিকেল 19-20 একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে স্পোর ফ্লাজেলা বিশিষ্ট। ফ্লাজেলা শব্দটার মানে কি? যেটা দিয়ে ও চলাচল করতে পারে। কোনো একটা স্পোর যদি চলতে পারে, সচল হয়, তাকে জু স্পোর বলে। এটা আমরা আগেও পড়ছি, সামনেও পড়ব। এখানে এই যে প্যারাটা, এই প্যারার মধ্যে একটা মজার জিনিস আছে। এই যে শব্দটা হচ্ছে স্পোরানজিয়াম, একটু বইয়ের মধ্যে দাগা, একটু দাগা, স্পোরানজিয়াম। তাহলে স্পোরানজিয়াম কাকে বলে? যে স্থানে, হ্যাঁ, শৈবালের দেহের, একটু লেখা রাখ, শৈবালের দেহের যে স্থানে, যে স্থানে স্পোর স্পোর সৃষ্টি হয় তাকে স্পোরানজিয়াম বলা হয়। ঠিক আছে, স্পোরানজিয়াম বলে। এইবার শব্দটা হইলো, যদি স্পোর চলতে পারে, এটা আমরা আগেও পড়ছি, তাহলে তার নাম জুস্পোর। তাহলে সচল স্পোর যেটা চলতে পারে তার নাম জুস্পোর। এবং তাহলে এটার মধ্যে ফ্লাজেলা থাকবে। কয়টা ফ্লাজেলা থাকতে পারে? মনে রাখিস 2 থেকে 4টা। তাহলে এই যে 2 থেকে 4টা ফ্লাজেলা এখানে একটু আন্ডারলাইন করে রাখো। কিন্তু সকল স্পোরে তো ফ্লাজেলা থাকে না। তাহলে যেগুলাতে ফ্লাজেলা থাকে না সেগুলো অচল রেণু, আর তার নাম হচ্ছে অ্যাপ্লানোস্পোর। ইভেন এইগুলো আমি আগেও বলছি, যখন প্রতিকূল পরিবেশ হয়ে যায় তখন তার বাইরে একটা আবরণ সৃষ্টি হয়। যদি আবরণ সৃষ্টি হয় তাহলে তার নাম হচ্ছে হিপনোস্পোর। মনে আছে আমি এগুলো সব দাগাই দিছিলাম, এগুলো আমি সব দাগাই দিছিলাম। ইভেন এইখানে দেখো, এই যে নস্টক, পিথোফোরা আর ক্লাডোফোরা, এই 3টা জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই 22-23 সালের প্রশ্ন, এইটাও আমি দাগাই দিছিলাম। তো যখন আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে স্পোরানজিয়াম হলো যেই জায়গায় স্পোর সৃষ্টি হয়, তাহলে এখানে 2টা শব্দরে একটু মাথায় রাখবা। শব্দ অ্যাকচুয়ালি মাথায় রাখবা 3টা মাথায় রাখবা। তাহলে প্রথম শব্দটা কি? প্রথম শব্দ হচ্ছে জুস্পোর। জুস্পোর সচল, আগের ক্লাসে লিখছি। আর এইটার নাম হচ্ছে অ্যাপ্লানোস্পোর। এগুলা সিকিউর কয়ের জন্য আসবে। আরেকটা হচ্ছে, আরেকটা মাথা রাখবা, হিপনো। হিপনো শব্দটা হচ্ছে হিপনোস্পোর। হিপনোস্পোর। আশা করি এই জিনিস আজকের পরে ভুলবা না। তাহলে যখন আমি জুস্পোরের কথা বলবো, এইটার সোজা বাংলা হচ্ছে সচল রেণু। আর যখন অ্যাপ্লানোস্পোরের কথা বলবো তখন এইটার মানে হচ্ছে অচল রেণু। আর যখন আমি হিপনোস্পোরের কথা বলবো সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশে বাইরে আবরণ সৃষ্টিকারী রেণু। তাহলে হিপনো মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিবেশে বাইরে আবরণ সৃষ্টিকারী রেণু। দ্যাটস ইট। এখন এতটুক মনে থাকবে কিনা তোমাদের বলো? তো এগুলো হলো যে স্পোর সৃষ্টি হওয়ার যে জায়গাগুলা, সেই জায়গাগুলা দেখাইছে আর কি। এর দূর মাথায় থাকবে কিনা, লেখছো কিনা বলো আমারে, বলো। মনে কোনো কথা থাকলে আমারে বলো। হায় রে ত্রয়ী, হ্যাঁ সমস্যা নাই। আচ্ছা শোন প্রভা, মেশকুন জান্নাত প্রভা, মেশকুন জান্নাত প্রভা, তোর একটা কথা বলি শোন। মানুষের জীবন এটা একটা বহমান নদীর মতো।
মানুষের জীবনটা হইল বহমান নদীর মতো। তো এই জীবনে সব সময় সব দিন একরকম চলে না এবং একরকম চলবে না। তো কোনো সময় লেখাপড়ার পরিমাণ বেশি থাকবে, কখনো কখনো কম হয়ে যাইতে পারে, কখনো কখনো একেবারেই নাও থাকতে পারে। জীবনে অসুখ বিসুখ, অন্যান্য ইমার্জেন্সি, হঠাৎ করে অলসতা, অনেক কিছু আসতে পারে। যেই মোমেন্টে বা যেই সিচুয়েশনে আইসা মনে হয়ে যাবে যে না, এই মোমেন্টে আমি অনেক ভুল করছি বা আমার লস হয়ে গেছে, আমি এবার সামনের দিনগুলাকে কাজে লাগাইয়া ওই গ্যাপ ফিল আপ করতে পারি, ওইখান থেকে অ্যাকশন প্ল্যান নিয়ে লাইফটাকে আবার শুরু করতে হয়। এটাই জীবন ব্যবস্থা। তো একরকম ভাবে জীবন চলবে না। তো যখন মনে হবে যে না ঠিক আছে, অনেক লস করে ফেলছি, তাহলে এখন থেকে শুরু করি, তাহলে ওই এখনটা যেন এখনই হয়, সেটা যেন কালকে না হয়। বুঝতে পারছি? তাইলেই জীবনটা ঠিক থাকবে। বলো, কার কার মনে কষ্ট আছে? কার মনে কষ্ট আছে? স্যার পারছি, পারবো, পারা যাবে। সাইমা, এটা লাগবে, লাগবে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে আহ, আচ্ছা, ওই যে কে জানে একজন প্রশ্ন করলা, ঐশী, নাইমা ইসলাম ঐশী, এটা হইলো মানে ও হইলো খাবার সঞ্চয় করে না, শৈবাল যে খাবার সঞ্চয় করে, সঞ্চিত খাবারের আবরণ, এখানে একটা কথা লেখা আছে। এই কই যেন, এই যে দেখো, প্রচুর খাদ্য সঞ্চয় করে। এই যে প্রচুর খাদ্য সঞ্চয় করে, যে এই খাদ্য সঞ্চয় করে ওর প্রাচীর মোটা হয়ে যায়, আর তখন এটার নাম হচ্ছে অ্যাকিনিটি। অ্যাকিনিটি, অ্যাকিনিটি। প্রভা, ঠিক আছে। সাইমা, এই চিত্রগুলো লাগবে না, এই চিত্রগুলো লাগবে না, লাগবে না, এগুলো এমনি এমনি দিছি, দরকার নেই, এই চিত্র দরকার নাই। এখন প্রশ্ন হলো স্যার, যৌন জননের ক্ষেত্রে আসেন। সো যৌন জননে আমি কি বলছিলাম? গ্যামিট নিয়ে কথা বলছিলাম। সিমিলার এই শব্দটা এখানে আছে, এই সেম সেম শব্দটা এখানে আছে। 1 মিনিট, নট নাও। দাঁড়া, মাঝে মাঝে এত দুষ্টমি করে। হ্যাঁ, এবার ঠিক আছে। 1 মিনিট, আমি যে দাগ দিছি ও হচ্ছে বড় হয়ে গেছে। এইবার আসি যৌন জনন। হ্যাঁ, এবার আসি যৌন জনন। এখন যৌন জননের ক্ষেত্রে গ্যামিট নিয়ে কথা বলবো। তার মানে আগের গুলা ছিল হচ্ছে রেণু, আর এইটা হচ্ছে জনন কোষ। তো জনন কোষের ক্ষেত্রে, পুরুষ এবং স্ত্রী জনন কোষের ক্ষেত্রে এই কথাগুলা আমি আগেও বলছি। হোমোথেলিক, হেটারোথেলিক, আইসোগেমি, অ্যানাইসোগেমি আর ওগেমি, এই শব্দগুলো আমি আগেও বলছি। হোমো আর হেটারো এই শব্দ দুটা আরেকবার বলে শেষ করছি। যখন আমি গ্যামিটের কথা বলবো, তাহলে জনন কোষের ক্ষেত্রে শৈবাল 2 ধরনের হয়। এক, হোমো থ্যালিক। এটা কি? এটা হচ্ছে গিয়ে সহবাসী। সহবাসী, গতদিন আমি বলছি এই কথা, সহবাসী। আর এইটা হইল হেটেরোথ্যালিক, এইটা হইল ভিন্নবাসী। তো এইটা মানে কি? মানে হচ্ছে সহবাসী শব্দটার মানে একই বডিতে 2টা জনন কোষী হবে। সুতরাং এই শব্দ দিয়ে একটু বলে দিতেছি, একই দেহে, একই দেহে 2টি ভিন্ন, একই দেহে 2টি ভিন্ন জনন কোষ। তার মানে এই লাইন যদি আমি বুঝি, তাহলে পরেরটা আমি বুঝতেই পারতেছি। আলাদা দেহে 2টা ভিন্ন জনন কোষ, আলাদা দেহে 2টা ভিন্ন জনন কোষ। তাহলে একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হেটারোথেলিক। এখন এইখানে যখন জনন কোষের মিলন হয়, তখন মিলনের ক্ষেত্রে এই জনন কোষের ধরন অনুসারে 3টা নাম আছে, গত ক্লাসে বলছিলাম। একটার নাম আইসোগেমি, একটার নাম অ্যানাইসোগেমি, আর একটার নাম উগেমি। এই যে আইসো,
এটা আমি আগেও বলছি, সেম অ্যানাইসো ডিফারেন্ট। ও ডিম্বাণু মানে বড়, এবং ডিম্বাণু নিষিক্ত হবে শুক্রাণু দ্বারা, এবং শুক্রাণুটা সচল থাকে। তাহলে আইসো শব্দটার মানে সমানাকৃতি, গত ক্লাসে আমি বলছিলাম। আর অ্যানাইসো শব্দটার মানে হইল অসমানাকৃতি। আর উ হচ্ছে ডিম্বাণু কেন্দ্রিক। শব্দ দুটা ক্লিয়ার? আচ্ছা, যদি এইটা ক্লিয়ার হয় স্যার, তাহলে আসল কথায় আসেন স্যার। আমরা শৈবালে যে এত কথা বললাম, তাহলে স্যার পরীক্ষায় আসবে কি? পরীক্ষায় আসবে একটা কেমনে বলি, একটা একটা স্পেসিফিক একটা মানে শৈবাল, সেটা হচ্ছে ইওলোথ্রিক্স। আমি এতক্ষণ যা বললাম ঠিক সেম এই জিনিসটা এখানে আসবে। ইলোথ্রিক্সের ফিগারটা কেমন আঁকাইতে হয়? ইলোথ্রিক্সের ফিগারটা আঁকাইতে হবে এইভাবে। তো যখনই এই কোষটা সামনে বড় হবে, এইখানে কোনো ধরনের প্লাস্টিড এখানে থাকবে না, কিন্তু পরবর্তী কোষগুলাতে একটা করে গার্ডেল শেপ এক একটা প্লাস্টিড থাকবে। এই যে আমি উপরের দিকে উঠতে থাকলাম না, এখন এটা কিন্তু ইওলোথ্রিক্স। তাহলে এইটার যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর হচ্ছে ডাবল লেয়ার। হ্যাঁ, সেই কোষ প্রাচীর হচ্ছে ডাবল লেয়ার কোষ প্রাচীর। এই ফিগারটা একটু লাগবে, ডাবল লেয়ার কোষ প্রাচীর, ডাবল লেয়ার কোষ প্রাচীর। এটা হচ্ছে ডাবল লেয়ার কোষ প্রাচীর। আচ্ছা, এবার স্যার এটার ভিতরে যে প্লাস্টিডটা আছে, এই প্লাস্টিডটা বা ক্লোরোপ্লাস্ট হচ্ছে গার্ডেল শেপ। গার্ডেল, তো গার্ডেল শেপটা কেমন? ওর এইখানের প্লাস্টিডটা গার্ডেল শেপ, এই হচ্ছে গার্ডেল শেপ, এই হচ্ছে গার্ডেল শেপ। তার মানে এটা কিন্তু প্লাস্টিডের চেহারা বলতেছি। আচ্ছা, এই যে ওর একটা চেহারা, তার মানে এই যে একটা বডি, এটা কেমন বডি? এই বডিটা হলো সূত্রাকার। হ্যাঁ, সূত্রাকার অশাক। এটা পড়তে 10 মিনিটও লাগবে না, এটা শেষ করে ফেলবো, এটা সোজা। তাইলে এটার বাইরে যে আবরণ, এটা হচ্ছে কোষ প্রাচীর দ্বিস্তরী। কোষ প্রাচীর কেমন? দ্বিস্তরী। খুব খেয়াল। তারপরে এটা যে ভিতরে আঁকাইলাম, এটা কি? এটা হচ্ছে গার্ডেল শেপ, গার্ডেল শেপড ক্লোরোপ্লাস্ট। এবং একেবারে গোড়ার দিকে যে একটা কোষ আমি আঁকাইছি, এগুলো কিন্তু এক একটা কোষ। এটার মধ্যে কি কোনো প্লাস্টিড আছে? প্লাস্টিড নাই, কোনো প্লাস্টিড নাই। এটার নাম হচ্ছে হোল্ড ফাস্ট। এটার নাম কি? হোল্ড ফাস্ট। এই যে একটা চেয়ার আঁকাইলাম না, এইটা ইউলোথ্রিক্স। তাহলে এই যে এরকম একটা ফিগার তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকাইবা, তখন তো আরো দরদ দিয়ে আঁকাইবা, আরো সুন্দর করে আঁকাইবা। তাহলে এটার যে চিত্র, হ্যাঁ, এইটার চিত্র হচ্ছে ইউলোথ্রিক্স। চিত্র হচ্ছে ইউলোথ্রিক্স। রুদ্র স্যার, আমার একটা ফ্রেন্ড আছে, সব ইনফরমেশন ওর মনে থাকে বায়োলজির। প্রভা, এটা হলো পার্সন টু পার্সন ভ্যারি করে, শোনা, বুঝছিস? মনে কর যে এক একজনের মেধা তো এক এক রকম, তুই কারোর সাথে কম্পেয়ার করিস না, তুই নিজেকে নিয়ে ব্যস্ত থাক। এই চ্যাপ্টারে দাগানো এমএসটি পারভিন আইডি থেকে আমি তোরে দিছি রে শোনা, ড্রাইভের মধ্যে আছে। ওকে, এবার এই যে ফিগারটা আমি আঁকাইলাম, এটারে তোমরা
ড্রয়িং করবা সুন্দর করে। এখন স্যার এটা তোমাদের বইয়ের মধ্যে কোথায় আছে? স্যার বইয়ের মধ্যে স্যার এই যে এখানে আছে স্যার, এই যে এরকমই স্যার, এইরকমই, এই যে এরকম ওর চেয়ার এরকম। এখন তুমি আমারে বলো তোমাদের কি এইটার শ্রেণীবিন্যাস দরকার আছে? কোনো দরকার নাই, নো নিড। এখন এখান থেকে কি কি পড়বা ওই ছোট্ট করে ওই ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তাইলে আর কিছু লাগবে না। বইয়ের মধ্যে যা আছে ওটা যদি একটা বার খালি রিডিং করে মানে নিজেরা লিখতে পারো, আর কিছু দরকার নেই। এটা হচ্ছে ইয়েলো থ্রিক্স। এখন আমি যদি তোমার একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাই, ইয়েলো থ্রিক্সের। সে ফর এক্সাম্পল আমি লিখলাম, গুগলিং করলাম, এই হলো ইয়েলো থ্রিক্স। দেখি এই যে ওর চেহারা, দেখো ইমেজ দেখি, এই যে ওর চেহারা। এটা ইয়েলো থ্রিক্স শৈবালার চেহারাটা হইলো, ওমা এটা আগের বার এমন কইছিল। আচ্ছা উইকিপিডিয়ার ছবিটা দেখি, এটা একটু সহজ হবে। এই যে ইয়েলো থ্রিক্সের ছবি, এটা সোজা সোজা সোজা, মাঝখানে সবুজ কালার, এটা ইয়েলো থ্রিক্সের ছবি। তাহলে এতক্ষণ ধরে আমরা শৈবালের যা পড়লাম ওটা যদি স্যার একটু এখানে নিয়ে আসি, এটা হচ্ছে ইয়েলো থ্রিক্সের ছবি, এখানে আঁকানো আছে, তাই আমি একটা ভিতরে একটা এখানে নিয়ে এসেছি। তো এগুলো যেহেতু কোষ, অবশ্যই প্রত্যেকটা হচ্ছে ইউক্যারিওটিক, তাহলে এদের প্রত্যেকের বডির ভিতরে নিউক্লিয়াস আছে। তো এখন এই নিউক্লিয়াসটাকে পুটুলির মতন করে সাদা মাঝখানে আমি একটু দিলাম, এগুলো হচ্ছে একটা প্রকৃত কোষী নিউক্লিয়াস, কারণ এগুলা সবগুলা প্রকৃত কোষ। তাহলে মাঝখানে যে পুটুলিগুলা দিলাম সেই পুটুলিগুলা কি? সব নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ইউক্যারিওটিক কোষ। আচ্ছা এখন স্যার এই জায়গার আন্ডারে এই যে আমার ইয়েলো থ্রিক্স, আগে আমরা কি পড়তাম বায়োলজিতে? স্পাইরোগাইরা। আগে ইন্টারমিডিয়েটে এটা ছিল না, ইন্টারমিডিয়েটে ছিল স্পাইরোগাইরা, কিন্তু এখন এটা আছে। এটা কি আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে? গার্ডেল আকৃতির। তাহলে স্যার কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা বলেন। তোমরা একটু বইটা দাগাও, বইটা নিছো, দাগাও, সুন্দর করে দাগাও। দেখো ইলোথ্রিক্সের কয়টা প্রজাতি আছে? 60। এতটুকু মনে রাখলেই হবে। কয় প্রজাতি? 60 প্রজাতি। 2 নম্বর লাইন, পুরো বডিটা কার মতো? সুতার মতো। কোনো শাখা আছে? নাই, তাহলে এর হচ্ছে অশাখ। খুব খেয়াল, এর নিচে একদম নিচের দিকে যে কোষটা, সেই কোষে কি কোনো ধরনের প্লাস্টিড বা নিউক্লিয়াস আছে? নাই। সেটা কি? ওই জায়গাটা হচ্ছে হোল্ড ফাস্ট, নিউক্লিয়াস নাই। এখানে কোনো মানে গোড়ার কোষটা, এটা হোল্ড ফাস্ট নাম। এবার এর ভিতরে যে প্লাস্টিড থাকে সেটা কি আকৃতির? গার্ডেল শেপ, গার্ডেল শেপ। আচ্ছা এরপর একটা ছোট জিনিস আছে যেটা আমার কাছে মনে হয় মেডিকেলে আসতে পারে, সেটা হচ্ছে পাইরিনয়েডের কথা। যে এই যে গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্টে, এবং ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক কি আছে? পাইরিনয়েড। এই পাইরিনয়েড কি জাতীয় পদার্থ? এটা প্রোটিন জাতীয় পদার্থ। আমার মানে ধরো মনের মধ্যে আসে না, এরকম আসে যেগুলা ইভেন জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসতে পারে, ইভেন ঢাবির এ ইউনিটে আসতে পারে, যে এটা কি জাতীয় পদার্থ। তাহলে ক্লোরোপ্লাস্টে কি আছে? পাইরিনয়েড আছে। তো ক্লোরোপ্লাস্টে যে পাইরিনয়েড আছে, এই লাইনটা এই জায়গাটার মধ্যে আমরা সুন্দর করে লিখবো। তাহলে ইউলোথ্রিক্সের শুরু থেকে আমরা কয়টা জিনিস মনে রাখবো? 60 প্রজাতি। ওর আকৃতি কেমন? ওর আকৃতি হচ্ছে সূত্রাকার, সূত্রাকার এবং শাখা বিহীন। তারপরে এটা কি? আংটি আকৃতির, আংটি আকৃতির কি? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট। তারপর আংটি আকৃতির মানে গার্ডেল শেপড ক্লোরোপ্লাস্ট। এরপর নিচে মনে রাখতে হবে প্লাস্টিডে, প্লাস্টিডে প্রোটিন নির্মিত, প্রোটিন নির্মিত কি আছে?
নোয়েড আছে, এতটুক লিখে রাখ। আর এই যে ছবি, আর লাগবে 5 মিনিট ইলোথ্রিক্স পড়তে, তারপর শৈবালের গুরুত্ব পড়লে এই চ্যাপ্টার ডান, মানে শৈবাল ডান। এরপরে ছত্রাক আছে, তারপরে লাস্টে শৈবাল আর ছত্রাক মিলে এখানে লাইকেন আছে। অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছুর দরকার নাই, প্রয়োজন নাই। তোমরাই আমারে বলো, আমরা বোটানিতে 1 পড়ছি, 2 পড়ছি, 3 পড়ছি, 4 পড়ছি, 5 পড়তেছি, 6 পড়ছি, 7 পড়ছি। তাহলে এই যে অধ্যায়গুলোর মধ্যে সব একদম 100% দরকার আছে না। এক্সট্রা ইনফো যা বলে, এই এক্সট্রা ইনফো আমরা বই আকারে তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনের আগে দিব। ওই এক্সট্রা ইনফো তখন গিয়ে ম্যাচিউরড হবে ব্রেইনটা, কিন্তু এখন এত ইনফরমেশন একসাথে মনে রাখা টাফ। এই জন্য তোমরা ছোট 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 করে টার্গেট করবা। বই আমরা সব পড়বো, নোটও করব, কিন্তু কিছু জিনিস ছেড়ে দিব, ধরা লাগবে না। এই যে যেমন এই অংশটুকু, হ্যাঁ দেখো, এই অংশটুকুর মধ্যে একটা লাইন আছে, বাংলাদেশে এন্ডেমিক, এটা সম্ভবত, মানে এটা কেবল বাংলাদেশে পাওয়া যায়। এন্ডেমিক মানে কি, কেবলমাত্র এই এলাকায় পাওয়া যায় বা এই রিজিয়নে পাওয়া যায়, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট কিছু না। আবার ইলোথ্রিক্সের কিছু বৈজ্ঞানিক নাম আছে, যে টেনেরিমা আর এটা হচ্ছে ভ্যারিয়েবিলিস। দরকার নাই তোমার এই যে টেনেরিমা আর ভ্যারিয়েবিলিস মনে রাখার দরকার নাই। একবার খালি পড়ছো, ব্রেইনের মধ্যে থাকলে ভালো, না থাকলে নো প্রবলেম। টেনেরিমার ভ্যারিয়েবিলিস প্রয়োজনই নাই। আচ্ছা, এমনি এরপরে যে আমরা শৈবালের জনন পড়ছি, ওইখানে যা লাইন পড়ছি এখানে তাই আছে, সেম টু সেম তাই আছে। তার মানে আমরা যখন ছোট এর আগের ক্লাসে শৈবালের অঙ্গজ জনন পড়ছি, অঙ্গজ জনন মানে কি, বডি ভাঙা হয়, তো খণ্ডায়নের মাধ্যমে হয়। এই যে দেখো এখানে লেখা আছে খণ্ডায়নের মাধ্যমে। কেমনে, ওর হইলো বডিটা একটা সুতার মতো, তো সুতার মাঝখানে ভাঙা যায়, ভাঙা আরেকটা শৈবাল হয়, সুতার মাঝখানে ভাঙা যায় আরেকটা শৈবাল হয়, বডি ভাঙা যায়, বডি ভাঙা আরেকটা শৈবাল হয়। তো এটা কি কঠিন পড়া মাগো, মানে এটা আমি কি কঠিন পড়া, তা আমি এটার জন্য কি লিখবো এখন? আমি তো লিখবো না, আমি লিখতে চাই না, আমি এখন এখানে লিখতে চাই না। যে আমি বলতে চাই যে শুধুমাত্র, যেমন ধরো এখানে একটা লাইন লিখলাম যে খণ্ডায়নের মাধ্যমে, খণ্ডায়নের মাধ্যমে কি হয়, সূত্রাকার খণ্ড ভাঙা যায়, সূত্রাকার দেহ, সূত্রাকার দেহ ভেঙে নতুন শৈবাল হয়। শেষ লাইন এতটুক। এরপরেটা কি আছে, ওই সেম কথা, ওই একই কথা। কেমনে, ওই যে অজনজনন কি দিয়ে হবে, অজনজনন কি দিয়ে হবে, ওই একই কথা, অজনজনন স্পোর দিয়ে হবে, স্পোর দিয়ে হবে। তো স্পোর যে জায়গায় সৃষ্টি হবে তার নাম কি, তার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ওই যে, তাহলে যেখান থেকে জুস্পোর সৃষ্টি হবে, জুস্পোর তার মানে এগুলা কি, সচল রেণু। তাহলে এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে জুস্পোরাঞ্জিয়াম, জুস্পোরাঞ্জিয়াম। কি স্পোরাঞ্জিয়াম, জুস্পোরাঞ্জিয়াম। তাহলে জুস্পোরাঞ্জিয়াম থেকে কি সৃষ্টি হবে, জুস্পোর সৃষ্টি হবে। জুস্পোর মানে কি, যেগুলো হচ্ছে সচল রেণু। কি রেণু, সচল রেণু। তাহলে সচল রেণুর কারণটা কি, কারণ এখানে ফ্লাজেলা থাকে। কি থাকে, ফ্লাজেলা থাকে। এবং এই জুস্পোরটা আস্তে আস্তে বড় হইতে হইতে অঙ্কুরোদ্গম হয়। এই যে জুস্পোর, এটা অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরোদ্গম হয়, এবং অঙ্কুরোদ্গম হয়ে বলে পরে কি হবে, অঙ্কুরোদ্গম হয়ে এটা নতুন ইউলোথ্রিক্স বানাবে। তাহলে আমারে বলো এখানে কি কঠিন পড়া আছে, দেখতে জানি কেমন কেমন লাগে, এটা দেখতে কেমন। তাইলে ওর যে স্পোরের চেহারা, এই যে স্পোরের চেহারা হইলো, এই যে ওইরা চেহারা দেখতে এরকম, এখানে টোটাল
4টা ফ্লাজেলা থাকে। কয়টা ফ্লাজেলা? 4টা ফ্লাজেলা থাকে। আবার 2টা ফ্লাজেলা থাকতে পারে। এই যে ওর হইলো স্পোরের চেহারা হচ্ছে এইরকম, একটা হচ্ছে বাইফ্লাজেলেট আর একটা টেট্রাফ্লাজেলেট। এমনি একটু খাট্টা মিঠা শুনতে নাম গেলে, কিন্তু এগুলো কিছুই না। তো 4টা ফ্লাজেলা যদি থাকে তার নাম হচ্ছে টেট্রাফ্লাজেলেট। আরেকটা হচ্ছে বাইফ্লাজেলেট। টেট্রাফ্লাজেলেট আরেকটা হচ্ছে বাইফ্লাজেলেট। ওকে, কি সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা দেখি না তো। এই কথাই ঘুরে ফিরে এখানে লিখছে। তাহলে আমি যদি একবার শৈবালের বেসিক বুঝি, তাহলে ইউলোথ্রিক্স বুঝা কোনো ম্যাটারই না। একই কথা দুইবার লিখছে। দেখো, এই যে জুস পরাঞ্জিয়াম, তাহলে এখানে কি এক্সট্রাটা আছে? এক্সট্রাটা আছে হইল একটা জুস পরান থেকে কয়টা জুস পর হইতে পারে? 1 থেকে 32টা। 1 থেকে 32টা, বুঝতে পারছি? 32টা। এবার এই যে 32টা জুস ফোর, এই জুস ফোর দেখো দাও, এই যে দেখো, তখন 4 ফ্লাজেলা যুক্ত জুস ফোর হয়। আবার এই জুস ফোর 2 রকমের, একটা হচ্ছে যেটা সাইজে ছোট, এটার নাম মাইক্রো জুস ফোর, আর যেটা সাইজে বড় এটার নাম মেগা জুস ফোর। এগুলো একটাও কোনো কাজের পড়া না, সব আকাশের পড়া। আসল পড়াটা হলো এই জায়গার মধ্যে, যে জুস ফোর কি আকৃতি? নাশপাতি। বড় জোর আসলে এটা আসতে পারে। জুসপুর কি আকৃতি? নাশপাতি। নাশপাতি একটা খাবার, ফেভারিট খাবার আমার। নাশপাতি ফল হিসেবে খুব ভালো। একটা শৈবালের স্পোরে ওটার সাথে তুলনা করছে, আমি তীব্র নিন্দা জানাইলাম। তারপর এই স্পোর সাঁতার কেটে গিয়া এটা, এই যে দেখো, 2 থেকে 6 দিন পর, 2 থেকে 6 দিন পর সাঁতার কাটার পরে এটা মাথাটি কোনো জলজ সাথে আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পর আস্তে আস্তে ফ্লাজেলা বিহীন হয়, এর চারদিকে একটি প্রাচীর গঠন হয়, এরপর একটা নতুন ইউলোথ্রিক সৃষ্টি হয়, স্পোর দিয়ে সৃষ্টি হয়। আমারে বলো, একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে এই লাইন কার কাছে কঠিন লাগবে? কেন কঠিন লাগবে? গল্প, গল্প। স্যার তাহলে এখানে কি মেডিকেল আসার মতো কিছু নাই? আছে, 1-2টা লাইন আছে, আসতে পারে। এখন পর্যন্ত আসে নাই, এখন পর্যন্ত আসে নাই, আসতে পারে, হু নোস, আসতেই পারে। তো এই যে প্রশ্নগুলা, মানে এই যে পড়াগুলো একটাও তো কঠিন না। এই জায়গায় একটা লাইন আছে, সেটা হচ্ছে প্রচুর সঞ্চিত খাদ্য সম্বলিত যে স্পোরের মাধ্যমে জীব তার প্রতিগ্রস্ত অতিক্রম করে তাকে রেস্টিং স্পোর বলে। রেস্ট, এইটা কোনো এক কালে কোনো একটা কলেজের সিকিউর কতে আসছে। তাহলে এটা কি জিনিস? মানে বাংলায় সৃজনশীলে, হ্যাঁ, কতে কতে রেস্টিং স্পোর শব্দটা আছে। রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে পরে কাজে ঝাঁপায় পড়বে। কেন? ওই মোমেন্টে সে তার জীবদ্দশাটা পার করে, খাদ্য সঞ্চয় করে করে সে জীবদ্দশাটা পার করে এবং পরে গিয়ে তার জনন সম্পন্ন করে। তাহলে রেস্ট নিচ্ছে, বিশ্রামকালীন স্পোর। তাহলে এটাকে বলা হয় রেস্টিং স্পোরকে বলা হয় বিশ্রামকালীন স্পোর। বিশ্রামকালীন স্পোর। আমারে বুঝাও, এন বলো কি কঠিন? বলো শুনি, কথা শুনি, বলো কি কথা? আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছে গার্ডেল শেপ কি? আরে গার্ডেল শেপ মানে, গার্ডেল শব্দটার মানে হচ্ছে কেমন, মানে এই যে, এই যে এটার নাম হচ্ছে গার্ডেল শেপ। মানে উপরে মোটা, নিচে চিকন, আবার নিচে মোটা, এটাকে গার্ডেল শেপ বলে। গার্ডেল, GIRDLE, গার্ডেল শেপ। কে জিজ্ঞেস করছে? সাইমা, এবার বলো।
সাইমা শাম্মু আইডি থেকে সবাই একজন আরেকজনের কমেন্টের। এই যে দেখো কাজী জায়মা ইসলাম অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট। ও হচ্ছে সে কেমিস্ট্রি লিখতেছে আর ক্লাস করতেছে বায়োলজি। অত্যন্ত মেধাবী, এরকম মেধা আসলে পাওয়া খুবই মুশকিল। কাজী জায়মা ইসলাম, তোমাকে অভিনন্দন। আর এমডি শফিকুল নামে একজন দুষ্ট আছে, ও জিজ্ঞেস করছে ফ্লাজেলা কি। আরে এই যে একটা স্পোরের নিচে এই যে নুডলসের মতো, হ্যাঁ নুডলস খাইছিস না, এই যে নুডলসের মতো যে অঙ্গটা আছে, নুডলসের মতো যে অঙ্গ, এইটার নাম হচ্ছে ফ্লাজেলা। দুষ্ট কোকিল চিনে না। তুনাত জিনা ইসলাম, জুলজি ফার্স্ট পেপারে সব পড়তে হয় না। জুলজি ফার্স্ট পেপারের কি কি পড়বে শোন। পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথিস নেমাটোড অ্যানালিড আর্থ্রোপোডা মোলাস্কা অ্যাকান্ডারমাটা কর্ডাটা ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভার্টিব্রাটা একনাথা নেসোস্টোমাটা কন্ড্রিকথিস সার্কোপটেরেজি অ্যাক্টিনোপটেরেজি অ্যামফিবিয়া রেপটিলিয়া অ্যাভিস ম্যামিলিয়া। এখানে যতগুলো নাম বলছি সবগুলার পর্বের বৈশিষ্ট্য, শ্রেণীর বৈশিষ্ট্য আর দুইটা করে উদাহরণ। আর প্রথম দিকে পড়বি প্রতিসাম্যতা, খণ্ডায়ন, ট্যাগমাটাইজেশন, কোষীয় মাত্রার সংগঠন আর সিলম। কিচ্ছু লাগবে না এটা ছাড়া। 1 মিনিটে সাজেশন ডান। নির্জনা শুরু করব দাঁড়া। তামজিদ আল ইমরান, কিরে তুই এটা চিনিস না? অসীম বৃদ্ধি, তুই কি মানুষ না পায়জামা? অসীম বৃদ্ধি মানে এইটা বড় হইতে 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 মনে কর তার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যাবে, কোনো থামাথামি নাই, মানে এটা সীমাহীন বৃদ্ধি হবে। বোকা কোথাকার। খায়েব থ্যাংক ইউ। রুদ্র, আচ্ছা রুদ্র চৌধুরী, আমি বুঝলাম না, তুই অ্যাকচুয়ালি তোর আইডিটা হঠাৎ করে আমার কাছে কেমন জানি মনে হইতেছে এফআরসিতেও আছে। তুই আমারে বলতো তুই এফআরসিতে কি করিস, আবার এই গ্রুপে কি করিস, তুই আসলে কি? এই ফিগারটা ড্র করতে হবে। লিখন পাল বাপি নাড়ি থেকে। বুঝলাম না তোরা এগুলা পারিস না কেন? পড়ালেখা তো সোজা, একদম সোজা। তো গেল এটা। এবার এবার এদিকে আয়। এটা দেখলি রেস্টিং স্পোর, পারবি? এই যৌন যৌন আর আমি কি বলবো, দেখ একটু আগে যেই গল্প বলছি সেই গল্প এখানেই আছে। তাকা আমার দিকে, আমরা একটু আগে পড়ছি না এগুলো। এই যে যৌন যৌনটা, এটা কি থ্রুইবল হেটারোথেলিক, মানে পুং জনন কোষ এক বডিতে হবে, স্ত্রী জনন কোষ আরেক বডিতে হবে, একই কথা। যদি তাই হয়, তাই যদি হয়, ইলেকট্রিক্সের যৌন মিলন কেমন? আইসোগ্যামাস। মানে কি? মানে ওর জনন কোষ, পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ একই রকম। দাগা। আচ্ছা, নাশপাতি আকৃতির কি গ্যামিট? বাইফ্লাজিলেট। বাইফ্লাজিলেট কথাটার মানে হইল কয়টা ফ্লাজেলা? 2টা ফ্লাজেলা, বাইফ্লাজিলেট। এরপরের কথা আর কিচ্ছু না। তো এই বাইফ্লাজিলেট হইলে এই যে এবারে চেহারাটা দেখ, এবারে চেহারাটা দেখ, এই ছবিটার দিকে তাকা। তো এটা একটা ইউরোথ্রিক্স, এটা একটা ইউরোথ্রিক্স। ওই যে শুরুর দিকে বলছিলাম, তাহলে এইটা পজিটিভ নেগেটিভ বলতে এটা অ্যাকচুয়ালি পুং গ্যামেট এবং এটা স্ত্রী গ্যামেট সৃষ্টি করে। দুইটা গ্যামেট দেখতে একই রকম। এবং এটাতে কয়টা ফ্লাজেলা আছে? 2টা ফ্লাজেলা। এখানে কয়টা ফ্লাজেলা আছে? 2টা ফ্লাজেলা আছে। 2টা ফ্লাজেলা, 2টা ফ্লাজেল আছে। তাহলে এই যে এইটা হইল গ্যামিট, এইটাও হইল গ্যামিট। গ্যামিট কয়টা? 2টা। এবার 2 গ্যামিট একসাথে হইয়া যখন যৌন মিলন হবে তখন জাইগোট, এবং জাইগোটের বাইরে যখন ফ্লাজেলা প্রাচীর হবে, এই জাইগোটটা আস্তে আস্তে 4টা নিউক্লিয়াস হবে, মানে মাইটোসিস হবে। মাইটোসিসের পরে যে জুস স্পোরেঞ্জিয়াম, এরপরে স্পোর, এবং এই স্পোর বড় হইয়া এই ইউলোথ্রিক্সটা হবে, এই স্পোর বড় হইয়া ইউলোথ্রিক্স হবে। এইটা হচ্ছে ওর যৌন জনন সাইকেল। এই যে এই চক্রটা, এই চক্রটা।
তার মানে আমি যখন যৌন জনন নিয়ে কথা বলবো, রিমেম্বার যে এই এই যে একটা বডি, এরা বডিটা এরকম তো, তো এখান থেকে এখান থেকে যে কোষ, বাইর হবে, এখান থেকে যেটা বাইর হবে, ওর ফ্লাজেলা নাশপাতি আকৃতির, তো ফ্লাজেলা দুইটা, তো এখান থেকে যেটা বাইর হবে এইটা নাশপাতি আকৃতির, ওরও ফ্লাজেলা দুইটা। তো এই দুইটা ফ্লাজেলা যখন মিলবে, মানে দুই ফ্লাজেলা বিশিষ্ট জনন কোষ, এটা যখন মিলবে তখন ওদের মিলনের ফলে এইখানে যে কোষটা হবে এটার নাম জাইগোট। এটা আমিও জানি, তোমরাও জানো। তার মানে এইটা হলো হ্যাপ্লয়েড জনন কোষধারী, এইটাও হ্যাপ্লয়েড জনন কোষধারী। তাহলে এইখানে এটা হচ্ছে ডিপ্লয়েড জনন কোষধারী। যখন এটা আস্তে আস্তে ভাঙবে তখন ওর মধ্যে 4 নিউক্লিয়াস বিশিষ্ট ফ্লাজেলা বাইরে থাকবে। এরপর এই মামুর বেটার জুস স্পোরাঞ্জিয়াম হবে, অর্থাৎ এখান থেকে স্পোর সৃষ্টি হবে। তো যখন এটা স্পোর সৃষ্টি হবে এটার নাম হচ্ছে জুস স্পোরাঞ্জিয়াম, ফ্লাজেলা বিশিষ্ট। তার মানে প্রত্যেকটা ফ্লাজেলা বিশিষ্ট, কিন্তু এগুলা স্পোর। তখন এই জায়গাটার নাম হচ্ছে জুসপোরাঞ্জিয়াম, জুসপোরাঞ্জিয়াম। তারপর এই একটা এটাই হবে, এইটা আবার এটা হবে, অর্থাৎ একটা স্পোর থেকে এই ইউলোথ্রিক্সটা তৈরি হবে, এরপরে ইউলোথ্রিক্স তৈরি হবে। তাহলে এই দুইটা ইউলোথ্রিক্স অ্যাকচুয়ালি ওরা হেটেরোথ্যালিক। শব্দটার নাম কি বলছি? শব্দটা বলছি হচ্ছে হেটেরোথ্যালিক, কিন্তু আইসোগেমাস। তাহলে যৌন জনন যখন আমরা লিখব তখন যৌন জননের সাথে সাথে আমাদের মনে রাখতে হবে একটা লাইন, যে এটা হেটেরোথ্যালিক। শব্দটা হচ্ছে হেটেরোথ্যালিক, এবং এটা যে হেটেরোথ্যালিক তাহলে এইটার আরেকটার নাম হচ্ছে আইসোগ্যামাস। এখন আমারে বলো, এই চিত্রটা আঁকতে হবে, মিসবাউদ্দিন আইডি থেকে চিত্রটা আঁকতে হবে। তাহলে তোরা একটা শৈবালের উপর পরীক্ষা দে কালকে, একটা শৈবালের উপরে, শুধুমাত্র শৈবালের উপর একটা পরীক্ষা দে, দেখি কত পাস। কালকে রাত 9টার সময় একটা পরীক্ষা দে, শুধু শৈবাল। রেডি? সবাই বল রেডি। আমি দেখি শুধু শৈবালের উপরে। রেডি? তাইলে আমি বলে দিলাম 30 মার্কের এমসিকিউ। হ্যাঁ, কালকে রাত 9টার সময় 30 মার্কের শৈবালের এমসিকিউর উপর পরীক্ষা। ডান, দেখি কে কত পাস। ওকে, এর পরের পড়া আর আমার কাছে নাই, এগুলো হচ্ছে মুখস্থ পড়া, এগুলো মুখস্থ পড়া। শৈবালের অর্থনৈতিক গুরুত্ব এবার মুখস্থ যে করবি স্যার, মুখস্থ করার বুদ্ধিটা কি স্যার? একটু পয়েন্টগুলো যে লিখছেন স্যার, এখান থেকে কি পরীক্ষা আসবে না? এবার এদিকে তাকায় রাখো, কনফার্ম, এটা হচ্ছে অ্যাডমিশন স্লাইড। অ্যাডমিশন স্লাইড, এখান থেকে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আসবে পরীক্ষার প্রশ্ন। আমি একটা একটা করে দাগাই দিতেছি, আল্লাহর ওয়াস্তে একটু দেখাও। যেই জায়গাটাতে দাগ দিব ওই জায়গাটা দাগাও, কাজে আসবে। প্রথম লাইন, শতকরা 20% অক্সিজেন, সমগ্র দুনিয়ার অক্সিজেন শৈবাল থেকে আসে।
তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেন সংযোগ করে, কারণ এটা হচ্ছে প্লাস্টিড আছে। তো বায়ুমণ্ডলের অক্সিজেন সংযোগ শতকরা 20% অক্সিজেন সংযোগ শৈবাল থেকে হয়। আমি যেই জায়গাটা দাগাবো ওই জায়গাটা পরীক্ষায় আসবে। 2 নাম্বার, নস্টক অ্যানাবাইনা অ্যালেওসিসা। নস্টক অ্যানাবাইনা অলসিরা। নস্টক অ্যানাবাইনা অলসিরা, 3টা নাম লেখো, দাগাইছো? এই 3 মামুর বেটা যখন মাটিতে লাগা থাকে, শৈবাল মাটিতে থাকে, তখন বাতাসের নাইট্রোজেনকে সে কানেক্ট মানে সে সংবন্ধন করতে পারে মাটির সাথে। নাইট্রোজেন কি করে সংবন্ধন? এমসিকিউতে এটা আসবে। কোন শৈবাল, নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল? কনফার্ম। নাইট্রোজেন সংবন্ধনকারী শৈবাল কোনগুলা? সেটা হচ্ছে নস্টক, অ্যানাবাইনা, অ্যালোসিরা। এই যে নস্টক আর অ্যানাবাইনা, এটার কথা মনে আছে? আমরা এটা 7 নম্বর চ্যাপ্টারে পড়ছিলাম। সাইকাসের মূলের মধ্যে থাকে এবং মূলের মধ্যে থাইকা ও মূলটাকে বিকৃত করে ফেলায়, এবং তখন এই মূলটাকে কোরালয়েড মূল বলে, যেটাকে রুট টিউবারকল বলা হয়। রুট টিউবারকল। আচ্ছা, পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ আছে তার মধ্যে 60% শৈবালে ঘটে। কয় ভাগ? 60%। এটা লেখা রাখো, এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে আসবে। জাহাঙ্গীরনগর ডি ইউনিটে। আরেকটা লাইন দেখো, মেডিকেল অ্যাডমিশনের 22-23 সালে আসছিল, সেটা হচ্ছে ডায়াটম। এই যে সোনালী হলুদ শৈবাল, এটা হচ্ছে ডায়াটম। এটা জলজ বাস্তুতন্ত্রের অন্যতম উৎপাদক। তার মানে কত ভাগ সালোক সংশ্লেষণ শৈবালে ঘটে? 60%। কনফার্ম, জিএসটিতে আসবে। একটু লেখা রাখো, এটা লেখা রাখো, মানে ধারণা করতেছি, এটা কথার জন্য একটু বেশি মনে হইতেছে। এই যে 60%, এটা লেখা রাখো, এটা জিএসটির কোয়েশ্চেন আসতে পারে। এবার বায়োফুয়েল, এটা 100% ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। সেটা হচ্ছে এই যে শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। এটা সিকিউর খ খ এবং এই কাজে ব্যবহৃত যে শৈবাল তার নাম হচ্ছে বট্রিকক্কাস শব্দের উচ্চারণ করা। কক্কাস শব্দের মানে হচ্ছে গোলাকার। এটা বেসিকলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু এখন শৈবালের ক্ষেত্রেও হবে। এই জন্য নামটা মনে রাখবা, বট্রিওকক্কাস ব্রাউনি। এই ব্রাউনি কিন্তু সেই বাদামি ব্রাউনি না, BRAUNII ব্রাউনি, বট্রিকক্কাস ব্রাউনি। এই নাম মুখস্থ রাখবা। কনফার্ম, বায়োফুয়েল, সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, মানে শৈবালকে ব্যবহার করে মেশিন চালানোর জন্য জ্বালানি সৃষ্টি করার কায়দা। আসবে পরীক্ষায়। শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। এবার সবচাইতে দামি জিনিস, এটা দেখবা তোমাদের মেডিকেলে আসবে। এই যে ফাইকোবিলিন প্রোটিন, শব্দটার নাম কি? ফাইকোবিলিন প্রোটিন। এই ফাইকোবিলিন প্রোটিন মানে দৃশ্যমান করতে পারে আলোক রশ্মি শোষণ করে, তখন পানির নিচের গোয়েন্দা সাবমেরিন হতে বিকৃত বিভিন্ন রশ্মি শোষণ করে নেয়, তখন আশেপাশে গোয়েন্দা সাবমেরিনের অবস্থা জানা যায়। তার মানে এই যে ফাইকোবিলিন প্রোটিন যদি শৈবালের মধ্যে ওই সাবমেরিনে বা পানির নিচে কোনো চলমান বস্তুর মধ্যে থাকে, তখন লাইট ডিটেক্ট করা যায়, মানে লাইট দিয়ে ডিটেক্ট করা যায়। দিস ইজ কল্ড, মানে এটাকে কি বলা হয়? এটা শব্দটা তুমি কেমনে বলবা? লাইট ডিটেকটিভ বা লাইট রিফ্লেক্টিং এলজি। আর দরকার নাই। আবার আরেকটা জিনিস আছে, দেখো এটা মনে রাখতে পারবে কিনা। ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে। এই ডেটিং মানে ওই যেই ডেটিং তোমরা জানো এটা না। ডেটিং শব্দটার মানে হচ্ছে যে ডেট নির্ধারণ করার প্রসেস। তো কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে বয়স নির্ধারণ করা যায়। আর মানুষের পছন্দের তালিকায়, মানুষের খাবারের হিসাবে
কি কি আছে? এই যে ক্লোরেলা। তাহলে মানুষের খাদ্য তালিকায় কোন শৈবাল আছে? তার নাম হচ্ছে ক্লোরেলা। শব্দের হচ্ছে ক্লোরেলা। এটাকে একটু সেভ দিয়ে রাখি। তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা দাগানো বই আমি তোমাদেরকে দিছি, ক্লাসে দাগাইয়া দেই, এবং কোনগুলা ইম্পর্টেন্ট এমসিকিউ সেগুলো আমি দাগাই দেই, এরপরে তোমাদেরকে দেই। সো আমি জানি মনে থাকাটা খুব দুষ্কর, কিন্তু চেষ্টা করতে হবে। দেখো, ডেন্টাল অ্যাডমিশন 23-24, ডেন্টাল অ্যাডমিশন 23-24, এবার তো মেডিকেল ডেন্টাল একসাথে হয়েছে, রেজাল্টও দিছে, তোমরা জানো। তো তোমাদের ক্ষেত্রে একসাথেই হওয়ার কথা, তোমরা 28 সালে পরীক্ষা দিবা। তো এটা মানে এটা গত 23-24 আসছে বলে যে তোমাদের বিষয়টা আসবেই তা না। দেখো, একবারই আসছে যে পিথোভরা শৈবাল, পিথোভরা শৈবাল। তো এখন পিথোভরা শৈবালের কথা একবার আসছে তাই বলে যে আরেকবার আসবে? নট নেসেসারি। আসতেও পারে, নাও আসতে পারে। খালি মনে রাখবা পিথোফোরা। এই যে পিথোফোরা শৈবাল, এটা হচ্ছে ন্যানো ফিল্টার উৎপাদক। ন্যানো ফিল্টার মানে কি? ন্যানো শব্দটার মানে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। তো এই শৈবাল ব্যবহার করে এমন ফিল্টার বাইর করা যায় যা দিয়ে আমাদের বডির ভাইরাস ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা যাবে। সো এটা অত্যন্ত সায়েন্টিফিক প্রসেস, ন্যানো ফিল্টার উৎপাদক। তো ন্যানো ফিল্টার উৎপাদক শৈবাল কোনটা? পিথোফোরা। একবার পরে পরে রাখো, কলেজেও আসতে পারে, ভার্সিটি অ্যাডমিশন আসতে পারে। তো তোমরা দেখবা যে যত ধরনের মানে ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে সব এই উদাহরণ থেকে, আর হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব থেকে, সব। তাইলে এই যে দেখো, শৈবালের যে খালি উপকারী দিক আছে, অপকারী দিক নেই, অপকারী দিকও আছে। এই অপকারী দিকটা, ওই অপকারী দিকটা একবার নিজেরা রিডিং দিবা। এটা হচ্ছে HW। আমি দাগায়ও দিছি কোত্থেকে আসবে। ঠিক এটার উপরে পরীক্ষায় প্রশ্ন হবে, ঠিক এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। এখন বলো, তোমাদের কাছে শৈবাল কি কঠিন লাগার বিষয়, না পারবা? মন খুলে বলো। আমি আজকে ছত্রাকে যাব না, ছত্রাকে পরের দিন যাব। একদিনে ছত্রাক লম্বা করে শেষ করব, একদিনে। ছত্রাক যা পড়াবো, ঠিক ছত্রাক পড়াইলে এগারিকাস মানে ব্যাঙের যে ছাতা বলে আমরা যেটাকে চিনি, মাশরুম, পড়া হয়ে যাবে। আর ছত্রাক পড়লে ছত্রাক জনিত যে রোগ আছে, দাঁত রোগ বলা হয়, দাঁত রোগ, এটাও পারা যাবে। দাঁত রোগ, এটাকে টিনিয়া বলা হয়। দাঁত রোগ প্রচন্ড চুলকানি, প্রচন্ড চুলকানি হয়, এটাকে টিনিয়া বলে। যে চুলকানি চুলকানি চুলকাইতে চুলকাইতে একেবারে ছিঁড়ে ফেলায় বইলা আমাদের বিভিন্ন অলিতে গলিতে এই ধরনের মলম পাওয়া যায়, এটা সেই জিনিস। আগামীকালকে রাত 9টায় শৈবালের উপরে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা রেডি কিনা? আর আরেকটা কাজ করতে পারবা, ছত্রাকটা একটু রিডিং দিতে পারবা। রিডিং, ছত্রাকটা যদি একটু রিডিং দাও, তাহলে আমি তোমাদেরকে ছত্রাকটা পড়াইয়া তাড়াতাড়ি একটা টান দিতে পারবো। কারণ এইটার পিছনে এত সময় দেওয়ার কিছু নেই, সহজ জিনিস শৈবাল। অ্যালগোলজি, ফাইকোলজি শুরুতে পড়ছি আমরা, লিথোফাইট, এপিফাইট, এন্ডোফাইট, বেন্থিক শৈবাল। তারপর শৈবালের বৈশিষ্ট্য আমরা পড়ছি, শৈবালের জনন। আর শৈবালের জনন পড়ার পর যা আমরা পড়ছি, ওই স্পোরাঞ্জিয়াম, জুস্পোরাঞ্জিয়াম, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, অ্যাকিনিটি, সিমিলার জিনিসটা আমরা ইউলোথ্রিক্সে পড়ছি। তো এইখানে এত কষ্ট নেওয়ার কিছু নেই, সহজ জিনিস। আর এখানে কিছু মুখস্থ টাইপ কথাবার্তা আছে যেগুলো না বইলে পাওয়া যাবে না। আর যদি কোনো ডিফিকাল্টিজ হয়, তোমরা ডিসকাশন গ্রুপে তাসনিম জেরিনকে ট্যাগ দিয়ে প্রশ্ন করবা, ও উত্তর দিবে। ওকে বলা আছে, ও মেডিকেলে ক্লাস করে আসার পর বাসায় আসে, বাসায় আসার পর ওর একমাত্র কাজ হচ্ছে যে এসা ও পড়ালেখা করবে আমার সাথে এবং তোমাদের সাথে কাজ করবে। বুঝতে পারছি? তোমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে জেরিন ইজ ওয়ার্কিং উইথ ইউ। ও জামালপুর মেডিকেলে আছে এবং ওকে আমি একমাত্র দায়িত্ব দিছি তোমাদের সার্বিক কল্যাণ সাধনে যা করা দরকার ও নিজে থেকে করবে।
এবং তোমরা যখন মেডিকেল অ্যাডমিশনে যাবা তখন মেডিকেল অ্যাডমিশনে ওই তোমাকে হেল্প করবে, এবং আমাদের টিমের আরো সদস্য বাকি যারা আছে দে উইল হেল্প ইউ। র্যাবিস আর দাঁত এক না, না না না, কই র্যাবিস? র্যাবিস তো হচ্ছে একটা ভাইরাসের নাম যেটা দিয়া জলাতঙ্ক হয়, ওটা কুকুরের মারিতে লালায় থাকে। র্যাবিস হচ্ছে হাইড্রোফোবিয়ার কারণ, জল আতঙ্কের কারণ। আর স্ক্যাবিস ওটা অন্য জিনিস। আর দাঁত রোগ এটা হচ্ছে চুলকানি, টিনিয়াসিস বলা হয় এটাকে। লিখন পাল বাপিন, জুলজি চ্যাপ্টার 4 হচ্ছে হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন। এটার সামগ্রিক ক্লাস আমার করা আছে, একটু ইউটিউবে সার্চ দে, ব্লাড সার্কুলেশন ফাহাদ স্যার, ফুল ওপেন দেওয়া আছে। আমি যদি সবকিছু ঠিক রেখে স্কাউটিং করে কোনো প্রবলেম হবে, এমডি ফাহিম করতে পারিস, নো ইস্যু। কেবলমাত্র লেখাপড়া করলেই সামনে জীবনে ভবিষ্যৎ ভালো না, লেখাপড়ার সাথে কিছু না কিছু এক্সট্রা স্কিল লাগবে। ওকে, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে 9:30টায়। রেডি থাকিস, আর কালকে পরীক্ষা।